ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস একাদশ শ্রেণীর দর্শনের যে বৌদ্ধ দর্শন, সেই বৌদ্ধ দর্শন থেকে আগে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। এবার নেক্সট আমরা কিন্তু কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা মাত্র 31টা কোশ্চেন বা 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তারপর থেকে আজকে আমরা 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটা এখনও যারা পর্যন্ত দেখে রাখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে রাখো। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যদি এই কোশ্চেনগুলো একটু ভালো করে নজর দাও বা একটু ভালো করে দেখো, তাহলে তোমরা কিন্তু দর্শন থেকে তোমাদের আর কোনো কিন্তু টানাপা থাকবে না। তাহলে দেখো, যোগাচারদের মতবাদ কি নামে পরিচিত? এখানে বিজ্ঞানবাদ নামে পরিচিত। বৌদ্ধ দর্শনে আত্মা সম্পর্কিত মতবাদের নাম কি? নৈরাত্যবাদ বা আত্মবাদ। আমরা চারবার দর্শন এনেছিলাম যে চারবার দর্শনের আত্মা সম্বন্ধে মতবাদ হলো কিন্তু আমাদের চৈতন্য বিশুদ্ধদেহই আত্মা। কিন্তু এখানে বৌদ্ধ দর্শনিকরা বলছেন যে না, বৌদ্ধ দর্শনে বলছেন নৈরাত্যবাদ বা আত্মবাদ, এটি কিন্তু আমাদের আত্মা সম্পর্কিত মতবাদ। ত্রিপিটক কি? আমরা এর আগের ভিডিওতে দেখলাম যে বলেছিলাম যে বৌদ্ধ দর্শনের যে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটা হলো কিন্তু ত্রিপিটক। সেখানে 3টে পিটক নিয়ে আলোচনা করা হয়, সেটা বলেছিলাম আমরা অভিধম্ম পিটক, বিনয় পিটক আর সূত্র পিটক। সে 3টে পিটক কী কী? না বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। এইগুলোকে কিন্তু একত্রে কিন্তু ত্রিপিটক নামে পরিচিত। বৌদ্ধ মতে নির্বাণ কি? আমরা এটাও বলেছিলাম যে নির্বাণ হলো মোক্ষ লাভের প্রক্রিয়াকে বা বলা হয় কিন্তু নির্বাণ। ধরো আমরা বৌদ্ধ দর্শনে তার মতবাদটি হলো যে তিনি নির্বাণ লাভ করাতে চান, অর্থাৎ তিনি তার যে তার যে আর্য সত্য ছিল, 7টি আর্য সত্য, সেই 7টি আর্য সত্যতে তিনি বলেছেন যে এই নির্বাণ লাভ করো, নির্বাণ দিয়ে কিন্তু তুমি সকল কিন্তু সুখ দুঃখ থেকে মুক্তি পেতে পারবে। তাই তিনি তার সুখ দুঃখ থেকে মুক্তি পাওয়াই হলো কিন্তু তার একমাত্র নির্বাণ লাভ। তাই নির্বাণ লাভ করতে পারলে তুমি কিন্তু অবশ্যই কিন্তু তোমার দুঃখ থেকে মুক্তি পেতে পারবে। তবে নির্বাণ লাভ করাটা এতটা সহজ নয়, তাকে 12টি নির্বাণ লাভ করতে হতো। 12টি নির্বাণ যদি তুমি সম্পূর্ণভাবে সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তুমি অবশ্যই কিন্তু তোমার দুঃখ থেকে তুমি মুক্তি পেয়ে সুখ লাভ করতে পারবে। এটাই কিন্তু বৌদ্ধ দর্শনের মতবাদ। তাহলে বৌদ্ধ দর্শনের নির্বাণ বলতে আমরা কি বুঝতে পারলাম? বৌদ্ধ মতে দুঃখটাকে, আমার যে দুঃখটা আছে সেই দুঃখটাকে নিবৃত্তি অর্থাৎ বাদ দিয়ে অবস্থাকে মোক্ষ লাভ করা। ওকে, দ্বাদশ নিধান কি? এটা একটু দেখে রাখো, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দ্বাদশ নিধান বলতে আমরা বুঝতে পারি যে গৌতম বুদ্ধ মানুষের জীবনে যাবতীয় দুঃখের কারণ রূপের যে 12টি নির্বাণ বা স্তরের কথা বলেছেন, সেগুলিকে একত্রে বলা হয় কিন্তু নির্বাণ। আমরা একটু আগেই ক্লাসে বললাম বা একটু আগেই যে চ্যানেলে বললাম যে নির্বাণ বলতে যে আমার যে দুঃখ, আমার মনের মধ্যে যে দুঃখটা আছে, সেই দুঃখটাকে বের করতে হবে। আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক বাড়ি ঘর আছে, কিন্তু আমি সুখে থাকতে পারছি না। তো বুদ্ধ বলছে তুমি ওই যে সুখে থাকার জন্য তোমাকে এই 12টা নির্বাণ লাভ করতে হবে। তবেই তুমি কিন্তু দুঃখ থেকে মুক্তি পেয়ে তুমি সুখ লাভ করতে পারবে। এটা কোনো আম মানে এটা কোনো সাধারণ মানুষ বা এটা কোনো মানুষকে এখানে গণ্য করা হয়নি। এখানে সকল মানুষকে বলা হয়েছে যে তুমি যদি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে এই 12টি নির্বাণ লাভ করো। এই 12টি নির্বাণ তুমি যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তুমি অবশ্যই কিন্তু কী হবে? দুঃখ থেকে পরিহার করে তুমি সুখ লাভ করতে পারবে। সেগুলোকে একত্রে বলা হয় দ্বাদশ নিধান। সেই দ্বাদশ নিধান কী বা 12টি নিধান কী, তারা একটু পরেই ভিডিও দেখে রাখো। তো কিন্তু স্কিপ করো না। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই একটি কোশ্চেনের সঙ্গে আরেকটি কোশ্চেন কিন্তু জড়িয়ে রয়েছে। আমি তো এমসিকিউ নিয়ে আলোচনা করি না। হ্যাঁ, এমসিকিউ অনেক কোশ্চেন অনেক করতে হবে। তাই আমি কিন্তু একটা এসএকিউ আলোচনা করেছি। এসএকিউতে কি হবে? সরাসরি কিন্তু একটা এসএকিউ কোশ্চেন থেকে তুমি কিন্তু ওখান থেকে আরও 5টা এমসিকিউ পেয়ে যাবে। তাই এসএকিউগুলোকে একটু ভালো করে মুখস্থ করে রাখো। তোমাদের এমসিকিউ আসবে, এমসিকিউ টিক মার। তোমরা একটু যদি ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে বলবে এই যে গৌতম বুদ্ধের যে বৌদ্ধ দর্শন, সে বৌদ্ধ দর্শন থেকে তোমাদের কোনো রকম কিন্তু ডাউট থাকবে না। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। তুমি শুধু এই ভিডিওটা কিন্তু একটুকু মনোযোগ দিয়ে দেখো। পারলে স্ক্রিনশট করে রাখো। স্ক্রিনশট করা থেকে আমি বলব একটা নোট নিয়ে রাখো, একটা খাতায় এটা লিখে রাখো। এটা সম্পূর্ণ কপি করে রাখো। তাহলে কি হবে? তোমার প্রত্যেকটা কিন্তু এখান থেকে কোশ্চেন তুমি কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবে। এবার বলব এই গৌতম বুদ্ধতে এমন কোনো কোশ্চেন আসবে না। এরা হয়তো 2 থেকে 3টা আসবে, তার বেশি আসবে না। তাহলে দেখো, এখানে দ্বাদশ নিধান বলতে আমরা কি বুঝতে পারি? দ্বাদশ নিধান বলতে বা ভবচক্রগুলি কি কি অ্যাকচুয়ালি আমাদের? দ্বাদশ নিধান বা ভবচক্রগুলি হলো জোড়া মরণ, জাতি, ভব, উপাদান, তৃষ্ণা, বেদনা, স্পর্শ, সূরায়তন, নামরূপ, জাতি, জটিল সংঘর্ষ, যেটা মনে জটিল সংঘর্ষ, বিজ্ঞান, সংস্কার, অবিদ্যা। এগুলো হলো কিন্তু আমাদের
8টি কিন্তু সরি 12টি নির্বাণ। এই 12টি নির্বাণ তোমরা যদি লাভ করতে পারো বা তোমরা যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে তোমরা সম্পূর্ণ কিন্তু তুমি সুখ লাভ করতে পারবে। হ্যাঁ? তুমি দুঃখ থেকে পরিহার করতে পারবে। তাছাড়া এই যে 12টি নির্বাণ বললাম তোমাদের যেহেতু বড় কোয়েশ্চেন আসছে না, তাহলে যদি বড় কোয়েশ্চেন আসতো তাহলে কিন্তু তোমার এই 12টি নির্বাণ খুব ভালো করে একটা মনোযোগ দিয়ে পড়তে এখান থেকে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসতোই আসতো। তাই এগুলো কিন্তু এমসিকিউর জন্যে রেখে রাখো। তোমাদের এখান থেকে এমসিকিউ আসতে পারে, যে কোনো একটা লাইন তুলে দেবে, যে কোনো একটা নির্বাণ তুলে দেবে 12টি নির্বাণের মধ্যে। সেইখানে 12টি নির্বাণের মধ্যে যে কোনো একটা নির্বাণ তুলে বলবে যে এটি কোন কার মতবাদ বা এটি কে প্রণয়ন করেন। তখন বুদ্ধদেব দিয়ে দেবে, চার্বাক দর্শন দিয়ে দেবে, অনেকগুলো দর্শন দিবে, তখন লিখতে পারবে বুদ্ধ দর্শন। হ্যাঁ? বা গৌতম বুদ্ধ। এমন করে তোমরা শুধু ভালো করে দেখে রাখো। তাহলে আমরা কি বললাম? 12টি নির্বাণ কথা বললাম, সে 12টি নির্বাণ একটা ভালো দেখে রাখো। কি? সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সুরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জোড়া, মরণ। এই 12টি কিন্তু নির্বাণ তোমরা যদি সম্পূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে দেখে রাখতে পারো তাহলে তুমি কিন্তু এইটুকু বলবো যে সম্পূর্ণ এখান থেকে নির্বাণ থেকে তোমাদের কোনো আর ডাউট থাকবে না। সেই 12টি নির্বাণ তোমরা একটা খাতায় ভালো করে নোট করে রাখো এবং এখান থেকে একটু পড়ো। নেক্সট কি বলেছে? আলোয় বিজ্ঞান কি? আলোয় বিজ্ঞান হলো চেতনা বা বিজ্ঞান প্রবাহের আলোয় বা আশ্রয়। অর্থাৎ আমাদের চেতনা, অর্থাৎ চেতনা বলতে আমাদের মানসিক অবস্থার মধ্যে আমরা যে বিজ্ঞানটা আমাদের রয়েছে সেটাকেই আমরা কিন্তু সরাসরি বলছি আলোয় বিজ্ঞান। বৌদ্ধ মতে কর্মবাদ কি? বৌদ্ধ মতে কর্মবাদ হলো কর্মফল ভোগের নৈতিক নিয়ম। অর্থাৎ আমরা যে কর্মটা ফলটা ভোগ করছি, আমরা সকলে তো কর্মফল ভোগ করছি। কেন করিনি? আমরা এই জন্মে যে কর্মটা করে আসছি, সেই কর্মটা যদি আমি সম্পূর্ণ না করতে পারলাম বা আমার সেই কর্মটাকে যদি আমি সম্পূর্ণ সঠিকভাবে কর্মটা না করতে পারলাম, তাহলে আমাকে পুনর্বার আবার পরজন্মে আমাকে কর্ম করতে আসতে হবে পৃথিবীতে। এই পৃথিবীটা একটা নৈতিক মঞ্চ আমাদের। এই নৈতিক মঞ্চে আমরা সকলে কিন্তু আমাদের নিয়মিত আমরা নিজের কর্ম করে চলছি এবং আমাদের কর্ম শেষে আমরা পুনরায় কিন্তু আমাদের এই পোশাক-আশাক ছেড়ে আমরা পুনরায় কিন্তু আমরা এই মঞ্চ থেকে পরিহার করব, মঞ্চটা ত্যাগ করব। এমনটাই তো আমাদের হয়। প্রতিনিয়ত হয়ে আসছে। তাহলে এই মঞ্চে যখন আমরা অর্ধেকটা কর্ম করলাম কিন্তু কর্মটা আমাদের সম্পূর্ণ হলো না, তখন আমাকে পুনরায় কিন্তু এই মঞ্চে আবার উপস্থিত হতে হবে এবং সেই কর্মটাকে সম্পূর্ণ করতে হবে। তাই এটা কর্মবাদ আমাদের। তাই বৌদ্ধ মতে কর্মবাদ হলো কর্মফলের ভোগের নৈতিক। অর্থাৎ আমি যে ফলটা ভোগ করব সেটাকে বলা হয়েছে। যা মানুষের শুভ, অশুভ কর্মের সঙ্গে তার ফল, সুখ দুঃখের নিয়ম সম্পর্কিত মতবাদ। অর্থাৎ মানুষের যে শুভ কর্ম করেছে, কিছু অশুভ কর্ম করেছে, যেমন আমরা বলে থাকি নিষ্কাম কর্ম, সকাম কর্ম। তুমি যেমন কর্ম করবে তোমার সেই কর্ম হিসেবে তুমি তেমন ফল পাবে। সেটাকে এখানে কর্মবাদ বলা হয়। জন্মান্তরবাদ কি? এটা কি দেখে রাখো একটু। না, বৌদ্ধ মতে এক দেহের থেকে অন্য দেহের আত্মার স্থানান্তর হলো কিন্তু জন্মবাদ বা পুনর্জন্ম। এটা বৌদ্ধ দর্শন নাস্তিক দার্শনিক হওয়া সত্ত্বেও কিন্তু বৌদ্ধ দর্শন যখন এই জন্মান্তরবাদ বা আত্মা সম্পর্কিত মতবাদ স্বীকার করেছেন, কিন্তু চার্বাক দর্শন একজন নাস্তিক দর্শন, কিন্তু চার্বাক দর্শন এই আত্মা, জন্মান্তরবাদ, হ্যাঁ, কর্মান্তরবাদ এর কোনো কিছু স্বীকার করছেন না চার্বাক দর্শন। কিন্তু বৌদ্ধ দর্শন কিন্তু এখানে স্বীকার করেছেন। তাহলে আমাদের জন্মান্তরবাদ কি? এবার ধরো তুমি একজন মানুষ, হ্যাঁ? এবার মানুষ হওয়া সত্ত্বেও তুমি তো এখন তোমার দেহের মধ্যে আত্মা রয়েছে। এবার তোমার যখন এই দেহটা বিনাশ ঘটবে, তখন তোমার এই শরীরে যে আত্মারা রয়েছে, আত্মার তো কোনো বিনাশ হয় না। আত্মা কখনো মৃত্যু হয় না। মানুষ মৃত্যু হয়। মানুষের মৃত্যু হয় বলতে মানুষের দেহের মৃত্যু হয়। আত্মা কখনো মৃত্যু হয় না। তাহলে এই আমার দেহটা কিন্তু মারা যাবে। তখন দেহটা কিন্তু আমাদের বিলীন হয়ে যাবে। পঞ্চভূতে বিলীন হয়ে যাবে দেহটা। কিন্তু আত্মা তো কোনো বিলীন হবে না। আত্মা যেমন আছে তেমন রয়ে যাবে। আত্মাটা কি হবে? এক দেহ থেকে আরো দেহে মানে আরেকটা দেহের মধ্যে সেটা চলে যাবে। এটাকেই তো জন্মান্তরবাদ বলা হয় না? এবার এই আত্মাটা কিন্তু আমাদের কর্মবাদটাকে বা আমাদের কর্মটাকে কিন্তু সম্পন্ন করবে। অর্থাৎ তোমাকে সম্পূর্ণ একটা ভালো উদাহরণ দিয়ে বলছি। তুমি 100% কর্ম নিয়ে আছো। এবার 100% কর্ম নিয়ে মধ্যে তোমার 60% কর্ম তোমার সম্পূর্ণ হয়ে গেছে। আর বাকি 30% কর্ম তোমার বাকি রইল। এবার তোমার দেহটা তুমি মারা গেলে, তোমার দেহটা কিন্তু সম্পূর্ণ বিলীন হয়ে গেল। এবার তুমি যদি এই জন্মে তুমি ৮০ বছর বাঁচলে, তুমি ৮০ বছরের মধ্যে তুমি কিন্তু পুরা 100% কিন্তু কর্মটা সম্পূর্ণ করতে পারলে না। তখন তোমাকে পুনর্জন্মে তোমাকে ৮০ বছরে মৃত্যু হওয়ার পর তোমাকে আবার পরের জন্মে তুমি যখন ওই তোমার দেহটা বিলীন হয়ে গেল পঞ্চভূতের মধ্যে। এর পঞ্চভূত কি? না ক্ষিতি, অপ, তেজ, মরুবম। এগুলোকে একত্রে পঞ্চভূত বলা হয়। এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের জগৎ সৃষ্টি হয়েছে। এটা কে বলছেন? চার্বাকরা বলছেন। হ্যাঁ? তাহলে যখন পঞ্চভূতের মধ্যে বিলীন হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? এটা কিন্তু আমাদের পঞ্চভূতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এবার এই আমাদের দেহটা তো বিলীন হয়ে গেল, কিন্তু আমাদের শরীরে যে আত্মাটা, সেই আত্মাটাকে বিলীন হচ্ছে না। আত্মা কি হচ্ছে? এক দেহ থেকে আরেক দেহ যাচ্ছে এবং তোমার যে 30% কর্ম বাকি ছিল, সেই 30% কর্ম অন্য একটা দেহ করছে।
এবং তোমার এবার ওই 30% কর্ম তুমি যদি ধরো আমার একটা জন্মের মধ্যে তুমি যদি ধরো 20 বছর বয়সে বা 10 বছর বয়সে তোমার সম্পূর্ণ হয়ে গেল, তখন তোমার কিন্তু মৃত্যু হবে। মৃত্যু বলতে এখানে সরাসরি মোক্ষ লাভের কথা বলা হয়েছে। মোক্ষ বা মুক্তি, তুমি মুক্তি লাভ করবে। এখানে দর্শন বলতে, মৃত্যু বলতে এখানে কোনো শব্দ নেই, এখানে সরাসরি কিন্তু মোক্ষ বা মুক্তির শব্দ রয়েছে। কারণ আমরা সকলে জানি মৃত্যুটা কি? মৃত্যুটা হলো আমাদের মুক্তি পাওয়া। আমাদের জীবাত্মা থেকে আমরা মুক্তি পাবো। আমাদের পরমাত্মা মিলিত হবে। আমাদের এটা জীবাত্মা, আমাদের এখন জীবের যে আত্মা রয়েছে জীবাত্মা। আর আমরা যখন পরমাত্মা অর্থাৎ পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাবো, তখন আমরা সম্পূর্ণ কিন্তু মোক্ষ বা মুক্তি লাভ করে রাখবো। এটা হলো কিন্তু জন্মান্তরবাদ। তাহলে জন্মান্তরবাদে আমাদের সংখ্যায় কি লেখা হয়েছে? বৌদ্ধ মতে এক দেহ থেকে অন্য দেহে আত্মার স্থানান্তরই হলো কিন্তু জন্মবাদ বা পুনর্জন্ম। আমি পুনর্জন্ম লাভ করলাম। সৌতান্ত্রিক মতে বৌদ্ধ জ্ঞানের শর্ত কয়টি ও কী কী? শর্ত হলো টোটাল কিন্তু 4টি। কী কী? আলম্বন, সমন্তর, অধিপতি আর সহকারী। এগুলি কি? এগুলি হলো সৌতান্ত্রিক মতে বৌদ্ধ জ্ঞানের শর্ত। হ্যাঁ, এগুলোকে দেখে রাখবে। নেক্সট কি বলেছে? নেক্সট হলো কিন্তু বৈভাষিক এবং সৌতান্ত্রিক সম্প্রদায়ের পার্থক্য কী? এখানে আমরা নেক্সট জানলাম। নেক্সট যে কোশ্চেন ছিল সেখানে আমরা বৈভাষিক সম্প্রদায় কাকে বলে বা সৌতান্ত্রিক সম্প্রদায় কাকে বলে এই সম্বন্ধে আলোচনা করেছি। এবার আমরা দেখব বৈভাষিক সম্প্রদায় এবং বৈভাষিক সম্প্রদায় এবং সৌতান্ত্রিক সম্প্রদায়, এই দুই সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। বৈভাষিক এবং সৌতান্ত্রিক উভয় বৌদ্ধ সম্প্রদায়, এরা উভয় তো বৌদ্ধ দর্শনের সম্প্রদায়। বস্তুবাদী দার্শনিক হলেও বস্তু জ্ঞান লাভ বিষয়ে এদের মূল পার্থক্যটি হলো কিন্তু বৈভাষিকরা, অর্থাৎ এরা কিন্তু বস্তুবাদী। এই বৈভাষিক সম্প্রদায়ের কিন্তু বস্তুবাদী দার্শনিক এবং জ্ঞান লাভের বিষয় হলো কিন্তু এদের মূল বিষয়। বাহ এবং প্রত্যক্ষবাদী হলেন কিন্তু সৌতান্ত্রিক। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম বৈভাষিক এবং সৌতান্ত্রিক এই উভয় কিন্তু আমাদের বৌদ্ধ দর্শন সম্প্রদায়। তাছাড়া এই যে বৈভাষিকটাকে মনে রাখবে, ইনি কিন্তু বস্তুবাদী দার্শনিক। আর আমাদের সৌতান্ত্রিক ইনি কিন্তু প্রত্যক্ষবাদী, অর্থাৎ যেটা কিন্তু আমরা সরাসরি দেখবো সেটাকে আমরা একমাত্র মনে করবো। এটা কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য। এখানে তোমাদের কোশ্চেন আসবে না, তাও তোমরা জেনে রাখো। জেনে রাখতে কোনো পয়সা লাগে না বা জেনে রাখতে কোনো সময় লাগে না, এবং জেনে রাখতে তোমাদের কোনো টাইমও লস্ট হচ্ছে না। যত জানবে তত তোমাদের কিন্তু শিখবে। তোমরা বলবে যে আমাদের এমসিকিউ আসবে, আমি খাতায় এমসিকিউ লিখে নিলাম, পরীক্ষায় যে সেগুলোকে টুকে নিলাম বা করে নিলাম, সেটার মধ্যে তোমাদের কোনো লাভ নেই। হ্যাঁ, এমসিকিউ তো, তা এমসিকিউর জন্য তোমরা যদি একটুকু পড়ে রাখো তাহলে তোমাদের সম্পূর্ণ কিন্তু তোমাদের ক্লাসটা হয়ে যাবে। তাছাড়া তোমাদের ক্লাস 11-এর জন্য তোমাদের সম্পূর্ণ যে কটা ফিলোসফি ক্লাসটা কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে কভার করা থাকবে। তোমরা যদি চাও তোমাদের নির্দিষ্ট করে কোনো কিছু আর বাড়তি করে পড়তেও হবে না। আমরা যেটুকু ক্লাস করাবো সেই ক্লাসটা তুমি যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ক্লাসটা বুঝতে পারবে এবং বুঝিয়ে দেবো। এবং তোমার যদি মধ্যে তাও কোনো ডাউট থাকে, আমার তো গ্রুপ আছে, কিন্তু তোমরা কেউ আমার গ্রুপে এখনও জয়েন হওনি। গ্রুপ আছে, আমার ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজেও কিন্তু তোমরা এখন কেউ জয়েন হওনি। মানছি আমার চ্যানেলটা এখন ছোটো, তাই হয়তো তোমরা কেউ জয়েন হচ্ছ না, কিন্তু তোমাদের সাহায্য করা বা হেল্প করাটাই আমার কিন্তু একমাত্র তাই তোমাদের যাতে হেল্প হয় আমি সেটুকুই করব। তাই এবং তাছাড়া তোমরা যদি এই জার্নিটাকে একটুকু ভালো করে দেখো, তাহলে তোমাদেরকে এইটুকু বলবো যে ক্লাস 11 তোমাদের ফিলোসফি নিয়ে আর কোনো ডাউট থাকবে না। কারণ এখান থেকে তোমরা সম্পূর্ণ এমসিকিউ কোশ্চেন পাচ্ছ, ক্লাস পাচ্ছ, নোট পাচ্ছ, সবই তো পাচ্ছ। তাই একটুকু বলবো যে এটাকে তোমাদের আর অনেক চ্যানেল আছে, আমি সব চ্যানেলকে বাদ দেবো না যে সব চ্যানেলকে বাদ দিয়ে আমার চ্যানেলে এসো। সবাই দেখো আমার চ্যানেলটাতে কী হবে, আমি সম্পূর্ণ তোমাদের কভার করার চেষ্টা করছি। নেক্সট কি বলেছে? বাস্তিবাদী কাদের বলা হয় না? বৌদ্ধ দার্শনিক মধ্যে যারা মন ও জড় বস্তু উভয়ের অস্তিত্ব স্বীকার করেন তাদেরকে বলা হয় বাস্তি অর্থাৎ বাস্তিবাদী দার্শনিক। এবং যারা কিন্তু আমাদের মনটা এবং জড় বস্তু এই দুটোকে অস্তিত্বকে স্বীকার করেছেন তাদেরকে আমরা কিন্তু বলবো স্ববাস্তিবাদী দার্শনিক। এবার ধরো আমার যে আগের ভিডিওগুলো আছে না, সেই ভিডিওগুলোতে আমার ভয়েসটা ঠিক মতো আসছে না। কেন আসছে না? আমার মাইক নেই। আমার ফোনেই ধরো ভিডিও করতে হচ্ছে। তো তার জন্য আমার মাইকটা আমার একটু কী হয়, মাইক না থাকার দরুন কিন্তু আমার ভিডিওটা ঠিকমতো হচ্ছে না। তাই তোমরা যে বুঝতে পারছো না যেখান থেকে, তোমরা সেখান থেকে তুমি কিন্তু আমাদেরকে বলো যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না। আমি সেই ভিডিও নিয়ে আবার সেই ভিডিওটি কিন্তু আবার সম্পূর্ণ আরেকটা ভিডিও বানাবো। তোমরা কমেন্টে জানাও যে স্যার বা দাদা আমি এই ক্লাসটা কিন্তু আমি একটু বুঝতে পারলাম না। আমাকে এই ক্লাসটা যদি আরেকবার বুঝিয়ে দেন, তখন কিন্তু আমার ওই ক্লাসটা নিয়ে কিন্তু আমি আবার কিন্তু তোমাদের আলোচনা করব। তোমাদের কোনো
তোমাদের কোনো ভয় নেই, তোমাদের সাহায্য দরকার আমাকে জানাও। আমার মাইক নেই, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তোমাদের ভয়েসটা রেকর্ড করার জন্য, তো তাই একটু একটু প্রবলেম হচ্ছে, দেখে রাখবে। বুদ্ধদেবের দার্শনিক তত্ত্ব লিপিবদ্ধ আছে সূত্রপিটকে। আমরা ত্রিপিটক করেছিলাম, সেই ত্রিপিটকের মধ্যে কোনগুলো পিটক করেছিলাম? সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। তো সেই পিটকের মধ্যে, ত্রিপিটকের মধ্যে, 3টে পিটকের মধ্যে যে বৌদ্ধদেবের দার্শনিক তত্ত্ব, অর্থাৎ তার যে দর্শন তত্ত্বটা, সেখানে কিন্তু যে সূত্র পিটক, সেই সূত্র পিটকে কিন্তু লিপিবদ্ধ আছে। বৌদ্ধ ধর্মের প্রচারক হলেন কে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ তো বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন না। বৌদ্ধ দর্শন হলো নিরীশ্বরবাদী, অর্থাৎ ঈশ্বরবাদী। এখানে ঈশ্বরকে স্বীকার করছেন না, অবশ্যই তো নাস্তিক দর্শন না যেহেতু, তাই কিন্তু ঈশ্বরকে স্বীকার করছেন না, তাই একে বলবো কিন্তু নিরীশ্বরবাদী। প্রতিতত্ত্ব সমপদবাদ, এই ধারণাটি আছে দ্বিতীয় আর্য সত্যে। আর্য সত্য আমরা জেনেছিলাম যে কত করে 4টি আর্য সত্য বলেছিলাম, 7টি আর্য সত্য, তো 4টি আর্য সত্য বলেছিলাম। সেই 4টি আর্য সত্যের মধ্যে যে দ্বিতীয় আর্য সত্যটা, সেখানে কিন্তু এইখানে এই প্রতিতত্ত্ব সমপদবাদ ধারণা আছে। আমরা 4টি আর্য সত্য কি বলেছিলাম? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের উপায় আছে, এবং দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখের নিবৃত্তির উপায় আছে। এই 4টি আর্য সত্য নিয়ে আমরা কিন্তু বলেছিলাম। তো সেই 4টি আর্য সত্যকে এখানে, তার মধ্যে কিন্তু দ্বিতীয় আর্য সত্য, যে সেই দ্বিতীয় আর্য সত্যের মধ্যে কিন্তু এই প্রতিতত্ত্ব সমপদবাদের কথাটা আছে। বিজ্ঞানবাদের অন্য নাম কি? যোগাচারবাদ। বিজ্ঞানবাদ, এটা আমরা একটু আগে কোশ্চেন আলোচনা করলাম। মাধ্যমিক সম্প্রদায় হলো শূন্যবাদ নামে পরিচিত, মাধ্যমিক সম্প্রদায়। বৌদ্ধ কার্যকারণবাদের নাম কি? প্রতিতত্ত্ব সমপদবাদ। বৌদ্ধ দর্শনের যে কার্যকারণটা হয় সেটা কিন্তু প্রতিতত্ত্ব সমপদবাদেই হয়ে থাকে। গৌতম বুদ্ধের দেহত্যাগকে বলা হয় মহাপরিনির্বাণ। তিনি কিন্তু নির্বাণ লাভ করেছিলেন। এমন একজনই ব্যক্তি যিনি কিন্তু বুদ্ধদেব নিজে কিন্তু, গৌতম বুদ্ধ নিজেও কিন্তু এই নির্বাণ লাভ করেছিলেন। আমরা গৌতম বুদ্ধ সম্বন্ধে কম বেশি অনেকে জেনে থাকো যে গৌতম বুদ্ধ হলো একজন বড় রাজকুমার। সে কিন্তু রাজপরিবার থাকতো এবং সে একজন রাজকুমার হওয়া সত্ত্বেও সে কিন্তু তার রাজপ্রাসাদ ছাড়ে এবং প্রজাদের ছেড়ে এবং তার বাড়ির যে সংসার, তার বিয়েও হয়ে গিয়েছিল, তার সকল সংসার ছেড়ে পড়ে সে কিন্তু তিনি বনবাসে যান। কেন গিয়েছিলেন? তার প্রজাদের যে কষ্ট, সেই প্রজাদের কষ্টটা কে বাধা রেখে সে কীভাবে রাজপ্রাসাদে থাকতে পারবে, সেটাকে সে পরিত্যাগ করে সে কিন্তু জঙ্গলে যায় এবং সেখানে সে কিন্তু একটা বটবৃক্ষের নিচে তপস্যা করে থাকেন এবং সেখানে বসে যখন দেখলেন আর যে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে যে সাধুরা, তারা দেখলেন যে গৌতম বুদ্ধের মাথায় একটা বিশাল বড় ঝড় আসছে, খুব ঝড় জল। তখন অনেক সাধু দেখলেন যে গৌতম বুদ্ধের মাথায় কিন্তু একটা পঞ্চনাগ কিন্তু দাঁড়িয়ে আছে। অবভিয়াসলি গৌতম বুদ্ধকে আমরা অনেক সময় বলে থাকি শ্রীকৃষ্ণের আরেক অবতার, বিষ্ণুর আরেক অবতার হলো কিন্তু গৌতম বুদ্ধ। তো দেখলাম যে সাধুরা দেখলেন যে তার মাথায় একটা পঞ্চনাগ দাঁড়িয়ে আছে। তো কেন? তার জলে বৃষ্টি থেকে রক্ষার জন্য। তখন সে তার সাধুরা তাকে দেখলেন এবং তাকে বললেন, সে সেখানে কিন্তু তাদের কাছে দাঁড়িয়ে তপস্যা করে থাকলেন। আস্তে আস্তে সেই তপস্যার মধ্যে ফল দেখলেন গৌতম বুদ্ধ পরিত্যাগ করলেন। এবং নেক্সট কি বলেছে? গৌতম বুদ্ধ কার্যকারণবাদের নাম কি? বললাম প্রতিতত্ত্ব সমপদবাদ। বৌদ্ধ দর্শনে একটি মূল সিদ্ধান্ত কি? ক্ষণিকবাদ। কিছু ক্ষণের জন্য তারা কিন্তু স্বীকার করেন সমস্ত বস্তু। আমার জগতে যা কিছু আছে সকলে কিন্তু কিছু ক্ষণের জন্য বা ক্ষণিকবাদ সম্মত করতে হয়। কারণ এমন কোনো বস্তু নেই যেগুলি কিন্তু ক্ষণিকবাদ নেই। সমস্ত বস্তুই কিন্তু কিছু ক্ষণের জন্য আছে, তাই এটা ক্ষণিকবাদ। ধরো সমস্ত কিছু, একটা গাছ লাগালাম, সেই গাছটা হয়তো খুব যে 10 বছর বা 12 বছর বা 100 বছর বাঁচলো, তারপরে তো তার বিনাশ আছে। মানুষেরও কিছু বিনাশ আছে। মানুষ মানে সমস্ত কিছু একটা নির্দিষ্ট বলে দেয় না যে এটাকে এতদিনই বাঁচবে। ক্ষণিকবাদ, কিছু ক্ষণের জন্য সেগুলো আছে। বৌদ্ধ মতে নির্বাণ হলো অবনীয় অবস্থা। নিরবিচ্ছিন্ন জীবন ধারণায় আত্মা, এই কথা বলেছেন কে? বুদ্ধদেব। কে বলেছেন? বুদ্ধদেব বলেছেন যে নিরবিচ্ছিন্ন জীবনধারাটাই আমাদের আত্মা। আমরা যেভাবে জীবনটা ধারণ করছি নিরবিচ্ছিন্নভাবে সুখ দুঃখের মধ্যে বসবাস করা, সেটাই আমাদের আত্মা। এই কথা বলছেন গৌতম বুদ্ধ। সর্ববুদ্ধিময়ন জগৎ, সকল বুদ্ধিটাই আমাদের জগতের মধ্যে, এই কথা বলেছেন অবশ্যই যোগাচারগণরা। বৌদ্ধ মতে আত্মা সম্পর্কিত মতের নাম কি? অনন্তবাদ বা নৈরাত্যবাদ। দেখো এই কোশ্চেনটা আবার আমরা আলোচনা করলাম, একটু আগেই কোশ্চেনটা আলোচনা করেছি, সেই কোশ্চেনগুলোকে রিপিট করেছি যাতে তোমাদের কোশ্চেনটার মধ্যে আগের কোশ্চেনগুলো হয়তো তোমার বুঝতে সুবিধা হচ্ছে না, তারপর পুনর কোশ্চেনগুলো তোমরা যদি বুঝতে পারো, হ্যাঁ, তার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো বারবার করে রিপিট করে আছে। তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো পারবে।
যোগাচর বললাম বৌদ্ধদেবের 8টা সম্প্রদায়ের মতো নাম হলো কিন্তু অনান্তবাদ বা নৈরাত্যবাদ। ক্ষণিকবাদ কি স্বীকার করেন বৌদ্ধ দর্শনরা? আমরা বারবার করে বলছি ক্ষণিকবাদ হলো কিছু ক্ষণের জন্য যে মতবাদটা স্বীকার করা হয়, সমস্ত বস্তু তো কিছু ক্ষণের জন্য না। নির্বাণ বলতে বোঝায় স্বর্গ লাভ করা, সহজে বলে দিন যেখানে যে স্বর্গ, অর্থাৎ মুক্তি বা মোক্ষ লাভ করা, যাকে আমরা বলবো যে আমাদের জগতে তো দুঃখের মধ্যে আছি না, মানুষ জন্ম হলো সবচেয়ে বড় দুঃখ। তা তুমি দুঃখটা মুক্তি লাভ করতে, সুখ লাভ করতে চাই, তোমার সুখে যখন লাভ করবে তুমি তখন নির্বাণ লাভ করবে। নির্বাণ মানে হলো মোক্ষ বা মুক্তি লাভ করা। জৈন ধর্মের মূল নীতি কি? অহিংস। অহিংস হলো কিন্তু জৈন ধর্মের মূল নীতি। জৈন ধর্মের সন্ন্যাসী সন্ন্যাসী ও সন্ন্যাসীদের জন্য কয়টি ব্রত আছে? 8টি ব্রত আছে এখানে। বৌদ্ধ দর্শনে যে সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের জন্য কিন্তু 8টা কিন্তু ব্রত আছে। জৈন ধর্মের পবিত্র প্রতীক কি? জৈন প্রতীক চিহ্ন। জৈন ধর্মের পবিত্র প্রতীক হলো কিন্তু জৈন প্রতীক চিহ্ন। জৈন ধর্মের পবিত্র গ্রন্থটি কি? অগাসম। অগাসম। এবার এখানে কিন্তু বৌদ্ধ দর্শন থেকে আমাদের জৈন দর্শনে আসছি, এসে গেলাম। এবার এখন এটুকুই থাকুক, কারণ নেক্সট ভিডিও নিয়ে আমরা জৈন দর্শন সম্বন্ধে আলোচনা করব। বৌদ্ধ দর্শন থেকে তোমরা আর এইটুকুই ভিডিও। হ্যাঁ, বৌদ্ধ দর্শন থেকে এবার নেক্সট ক্লাসে আমরা কিন্তু জৈন দর্শন সম্বন্ধে আলোচনা করব। তোমাদের ধরো তোমাদের এটা সিলেবাস আছে কিনা আমি জানি না, তাও তোমাদের আলোচনা করছি, কারণ তোমাদের ধরো যে ফার্স্ট ইউনিটের মধ্যে তোমাদের যে 6জন জ্ঞানতত্ত্ব, অর্থাৎ তোমাদের যে ভারত দর্শনে আমরা বলেছিলাম যে নাস্তিক দর্শন এতগুলো রয়েছে, আস্তিক দর্শন এতগুলো রয়েছে। এবার এতগুলো আছে কিন্তু এতগুলো কারা বটে এবং তাদের সম্বন্ধে তো আমাকে জানতে হবে, এবং সেটা ধরো আমরা যদি না জানতে পারলাম বা না বুঝতে পারলাম তাহলে আমাদের পড়ে কোনো লাভ নেই। তোমাদের ক্লাস 11, হ্যাঁ, তোমাদের ফিলোসফিটা আমি এটুকু বলবো যে ফিলোসফির মতো সহজ সাবজেক্ট আপাতত আমার কাছে, আমার কাছে হয়তো ফিলোসফিটা সহজ লাগে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের কাছে এই ফিলোসফির মতো সহজ সাবজেক্ট একটু নেই, একটা নেই। যেমন ফিলোসফি কঠিন তেমনই ফিলোসফি কিন্তু সহজ। ফিলোসফি তুমি যদি না বুঝতে পারো না, তাহলে দর্শন জিনিসটা অ্যাকচুয়ালি তুমি যদি না বুঝতে পারো তাহলে তোমার কাছে সেটা সবচেয়ে কঠিন বিষয়। আর তুমি সেটা বুঝতে পেরে যাও তাহলে তোমার সবচেয়ে সঠিক বিষয়। এবার ফিলোসফি জিনিসটা কী হয় জানো তো, যখনও কোনো কোশ্চেন আমাদের মনের মধ্যে ডাউট জাগে না, সেই কোশ্চেনের সঙ্গে সঙ্গে তোমরা শুধাবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী করে হলো বা কেন হলো। তাহলে তোমার সেই প্রশ্নটা তোমার উত্তর তুমি যখনই পেয়ে যাবে তাহলে তোমার সেই ক্ষেত্রে এর কোনো ডাউট থাকবে না। দর্শন সবসময় কিন্তু বোঝার জন্য হয় থাকে। তোমরা ক্লাস 11-এ তোমাদের এটা একটা বেসিক নলেজ জানতে হচ্ছে, একদম বেসিকটা। এর আগে যে সিলেবাসটা ছিল না, সেই সিলেবাসে সম্পূর্ণ তোমাদের পড়তে হতো নতুন করে। একটা চারবাক দর্শন নিয়ে পড়তে হতো, বৌদ্ধ দর্শন নিয়ে পড়তে হতো, জৈন দর্শন নিয়ে পড়তে হতো। অনেক বড় সিলেবাস ছিল। সেই সিলেবাস তোমাদের সেমিস্টার ওয়াইজ করে পরে ছোট করে দিয়েছে। তার মধ্যে কিছু বেসিক পার্টগুলোকে তোমাকে তুলে দেওয়া হয়েছে। তো তোমরা সেটা জানো, সেটাও পড়ো। তার পাশাপাশি কিন্তু এর আরও কিন্তু আধ্যাত্মিক দিকগুলোকে আমাকে পড়তে হবে। আরও বেসিক তার জন্য তার সম্বন্ধে একটু তার ভেতরে না ঢুকলে, এই যে একটা চারবাক দর্শনের ভেতরে না ঢুকে পরে আমরা জানতে পারলে এখানে কোনো কিছুই আমাদের নেই। এবার কোশ্চেন আসতেই পারে। আমি ধরলাম দিল না, কোশ্চেন দিল না। তোমরা ক্লাস 11-এ সেটা ফাঁকি দিয়ে দিলে। ক্লাস 12 গেলে তোমরা যদি বলো আমি ক্লাস এই দর্শন নিয়ে বা ফিলোসফি নিয়ে অনার্স করব, তখন তোমরা করতে পারবে। এবার এই অনার্স বিষয়টা আমি কেন বললাম, এখনকার পাস কোর্স নেই, এখনকার অনার্স এসে গেছে। তো তোমাকে অনার্স করতেই হবে, হয় তোমরা অন্য কোনো বিষয় নিয়ে করো বা ফিলোসফি নিয়ে অনার্স করো, তোমাদেরকে এই বিষয়গুলো জানতেই হবে। তখন তোমাদের ভারতীয় দর্শন চলে আসবে, পাশ্চাত্য দর্শন চলে আসবে, সেখানে তোমাদের এই বৌদ্ধ দর্শন নিয়ে পড়তে হবে, সরাসরি চারবাক দর্শন নিয়ে পড়তে হবে, বড় বড় কোশ্চেন, সেখানে কোনো এমসিকিউ আসে না, সেখানে সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, 8 নাম্বার 10 নাম্বারের কোশ্চেন আসবে। তাই কি বলবো, এখন থেকে সেই ভিডিওগুলো তোমরা যদি একটু ভালো করে তার সম্বন্ধে জেনে দেখো, তাহলে তোমাদের কোনো কিন্তু কী বলবো অসুবিধা হবে না। এরকম করে প্রত্যেকটা এক একটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, এমসিকিউ আলোচনা করব। তাই এমসিকিউগুলোকে তোমরা একটা কপিবদ্ধ করো, অর্থাৎ একটা নোটের মধ্যে লিখে রাখো এবং সেগুলোকে মুখস্থ করো। মুখস্থ করার তেমন কোনো দরকার নেই। আমি বলব তোমরা যদি এই আমার চ্যানেলটাকে একবার বুঝতে না পারলে আবার পুনর্বার চ্যানেলটাকে ভালো করে দেখো। হ্যাঁ, আমি মানছি আমার কিছু আগের যে ক্লাসটা করালাম সেই ক্লাসের মধ্যে আমার কথাটা ঠিকমতো আসছে না, ভয়েসটা। যেহেতু আমি সরাসরি ফোনের মধ্যে আমার করেছি, ভয়েস রেকর্ড করেছি, তাই আমার আসছে না ঠিকমতো। কিন্তু আমি চেষ্টা করব যাতে একটু ভালো করে ভিডিওটা ভয়েসটা আসার জন্য। যদি সেই ভিডিওটা তোমার যদি আবার পুনরায় দরকার হয় আমাকে কমেন্টে জানাও, আমি ভিডিওটা কিন্তু আবার রেকর্ড করব। হ্যাঁ, আর ভিডিওগুলো একটু ভালো করে দেখে রাখো। তোমাদের পিডিএফের দরকার হলে আমার আগের ভিডিওতে আমরা কিন্তু পিডিএফের নাম্বার দিয়ে দিয়েছি। আমরা বারবার করে পিডিএফের নাম্বার দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটাকে দেখছো না, পিডিএফে নিচ্ছ না। এবার তোমাদের পিডিএফ হয়তো দরকার পড়ছে না। পিডিএফে দরকার পড়লে আমাকে জানাও। কয়েকজন আমাকে পিডিএফ চেয়েছে, আমি তাদেরকে দিয়েছি। মিনিমাম 7-8 জন চেয়েছে আমার কাছে পিডিএফ, আমি তাদেরকে দিয়েছি।
গ্রুপে মাত্র ৩ থেকে ৪ জন জয়েন আছো। গ্রুপে ৩ থেকে ৪ জনকে আমরা কীভাবে পিডিএফ দেবো? তোমরা যদি একটু বেশি জয়েন করে থাকো তাহলে সুবিধা হবে, আর কিছু না। তাহলে এই ভিডিওগুলোকে, এই কোশ্চেনগুলোকে একটা খাতায় লিখে রাখো এবং সেগুলোকে মুখস্থ করো। আমি চ্যাপ্টার শেষ হয়ে গেলেই, তোমাদের সেমিস্টার যে ফার্স্ট ইউনিটটা শেষ হয়ে গেলেই তোমাদের কিন্তু একটা টেস্ট নেওয়ার ব্যবস্থা করবো। সেকেন্ড টেস্টে তোমরা দেবে, দেখবো কত কি কোশ্চেন অ্যান্সার পাচ্ছ, কতটা কি ক্লাসের মধ্যে তোমরা কতটা সুবিধা হচ্ছে তোমাদের, এবং ক্লাসটা তোমাদের আমাকে কি ফিডব্যাক দাও, আমার ক্লাস কেমন লাগছে, তোমাদের ফিডব্যাক আমার কমেন্টে জানাও। আমি তোমাদের যদি ফিডব্যাক আমার খারাপ আসে তাহলে আমি আবার আরও আমার অ্যাডভেঞ্চার দিক থেকে যাবো, যাতে ভালো তোমাদের সুবিধা হয়। তাছাড়া তোমরা এই কী বলবো, তোমরা এই চ্যানেলটিকে আপাতত, এখন আমার চ্যানেলটা খুব ছোটো, তোমাদের যদি সাপোর্ট দাও তাহলে আমার চ্যানেলটি বড়ো হবে এবং আরও ভালো ভালো কিন্তু ভিডিও আসবে। কারণ আমার, তোমরা কেউ ধৈর্য হারাও না। আমার ভিডিও আসতে খুব লেট হয় কারণ আমার এখানে ইন্টারনেটের ব্যবস্থাটা খুব খারাপ। ইন্টারনেট ঠিকমতো পাওয়া যায় না। তাই ছাড়াটাও যেহেতু নেটে ছাড়তে হচ্ছে, তাই ঠিকমতো ছাড়তে পারি না। তাই একটু আমার ধৈর্য রাখো, ঠিক পেয়ে যাবে। তাহলে এই কোশ্চেনগুলো একটু দেখে রাখো, এগুলোকে একটু ভালো করে পড়ো পারলে। তাছাড়া আমি কিন্তু ভোট দেবো, তোমাদের কাছে প্রত্যেকদিন করে পোল নেবো। হ্যাঁ, আমার চ্যানেলের মধ্যে ভোটের ব্যবস্থা করবো, যেখানে তোমরা কিন্তু প্রত্যেকদিন একটা কোশ্চেন ছাড়বো, সেই কোশ্চেনগুলোকে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। অনেকে দাও না, এটা তো একটা খারাপ ব্যবস্থা। তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার আলোচনা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই নোটগুলোকে, কপিগুলোকে প্রত্যেকটা কিন্তু কপিবদ্ধ করে রাখো, খাতায় লিখে রাখো। তোমাদের বারবার করে বলছি, কারণ এক একটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর আবার বলে রাখি, যারা নতুন চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, পাশে থাকা যে বেল আইকনটি, তোমাদের বলা দরকার নেই, তোমরা সকলে জানো, তোমরা এখন সকলে আধুনিকরণ হয়ে গেছো, তোমাদেরকে আর বলতে হবে না যে কোন বেল আইকনটি। তাই বলে রাখছি, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, লাইক করে দাও, কমেন্ট করে দাও, এবং শেয়ার করে রাখো তোমাদের বন্ধুদের, যাতে তোমাদের সুবিধা হয়। একটা ভিডিও তারাও যদি পায়, তারাও কিন্তু সুবিধা হবে। আচ্ছা, তাহলে আজ এইটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার আলোচনা করবো। তাহলে রাখছি।